প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা আলোচনা করব ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী নিয়ে। তোমরা সবাই জানো যে ভারতের শাসন ব্যবস্থা হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থা বা মন্ত্রিসভা পরিচালিত শাসন ব্যবস্থা। এই মন্ত্রিসভা পরিচালিত শাসন ব্যবস্থায় মন্ত্রীরাই হচ্ছেন প্রকৃত ক্ষমতার অধিকারী। সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে মন্ত্রিসভার এই পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি তার যাবতীয় কার্যাবলী পরিচালনা করে থাকেন। আবার একই সঙ্গে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের রাষ্ট্রপতিকে তত্ত্বগতভাবে শাসন বিভাগের চূড়ান্ত ক্ষমতার অধিকারী করে রেখেছেন। সুতরাং শাসক হচ্ছেন ভারতের রাষ্ট্রপতির নামেই সমস্ত শাসন ব্যবস্থাটা পরিচালিত হয়। এই ক্ষেত্রে রাষ্ট্রপতি যেহেতু মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী কার্য পরিচালনা করে থাকেন, নিজের ইচ্ছা অনুযায়ী তিনি কার্য পরিচালনা করতে পারেন না, তাই রাষ্ট্রপতিকে নিয়মতান্ত্রিক শাসক প্রধান বা নামসর্বস্ব শাসক প্রধান হিসাবে গণ্য করা হয়। নিয়মতান্ত্রিক শাসক প্রধান বা নামসর্বস্ব শাসক প্রধান অর্থাৎ তিনি নামে মাত্রই শাসক প্রধান, সাংবিধানিকভাবে তিনি শাসক প্রধান, কিন্তু প্রকৃত ক্ষমতার অধিকারী তিনি নন। তিনি মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী চলতে যেহেতু বাধ্য থাকেন, নিজের ইচ্ছে অনুযায়ী তিনি সিদ্ধান্ত নিয়ে কার্য সম্পাদন যেহেতু করতে পারেন না, তাই তাকে নামে মাত্রই শাসক প্রধান হিসাবে গণ্য করা হয়েছে। এই নিয়মতান্ত্রিক শাসক প্রধান হিসেবে ভারতের রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী যে সমস্ত ক্ষমতা ভোগ করে থাকেন, যে সমস্ত কার্য পরিচালনা করে থাকেন, সেই কার্যাবলীকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। প্রথমে হচ্ছে শাসন বিভাগের প্রধান হিসাবে রাষ্ট্রপতির ভূমিকা। ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতের শাসন বিভাগের সর্বোচ্চ প্রশাসক। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী তিনি নিজে বা তার অধস্তন কর্মচারীদের মাধ্যমে শাসন সংক্রান্ত কার্যাবলী পরিচালনা করে থাকেন। এখানে অধস্তন কর্মচারী বলতে মন্ত্রিসভাকে বোঝানো হয়েছে, অর্থাৎ মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী তিনি মন্ত্রিসভার মাধ্যমে শাসন কার্য পরিচালনা করে থাকেন। এখানে মন্ত্রিসভার পাশাপাশি যে উচ্চপদস্থ সরকারি কর্মচারী আছে, অর্থাৎ আমলা আছে, আমলাদের মাধ্যমেও তিনি শাসন কার্য পরিচালনা করে থাকেন। রাষ্ট্রপতির এই শাসন সংক্রান্ত ক্ষমতাকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। যেমন প্রথমত হচ্ছে নিয়োগ সংক্রান্ত ক্ষমতা। ভারতের রাষ্ট্রপতি প্রকৃত শাসক হিসাবে প্রধানমন্ত্রী সহ অন্যান্য সমস্ত মন্ত্রীদের নিয়োগ করে থাকেন। এছাড়া অ্যাটর্নি জেনারেল, ব্যয় নিয়ন্ত্রক, মহাগণনা পরীক্ষক, নির্বাচন কমিশনার, কেন্দ্রীয় রাষ্ট্রকীর্তক কমিশনের সদস্য, অঙ্গরাজ্যের রাজ্যপাল, এই সমস্ত পদাধিকারীদের রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন এবং রাষ্ট্রপতি এদেরকে অপসারণ করতে পারেন। সামরিক ক্ষমতা। সংবিধান অনুযায়ী ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক হলেন হচ্ছে রাষ্ট্রপতি। তিনি স্থলবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর যে প্রধান, সেই প্রধানদের নিয়োগ করেন। রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা, শান্তি স্থাপন করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন, তবে এক্ষেত্রে অবশ্যই সংসদের বা পার্লামেন্টের অনুমোদন দরকার হয়। পার্লামেন্টের অনুমোদন ছাড়া যুদ্ধ ঘোষণা বা শান্তি স্থাপন করার ক্ষেত্রে রাষ্ট্রপতি কোনো উদ্যোগ গ্রহণ করতে পারেন না। কূটনৈতিক ক্ষমতা। বিদেশে ভারতের যাবতীয় সরকারি কাজকর্ম রাষ্ট্রপতির নামেই সম্পাদিত হয়। ভারতের বৈদেশিক যে কূটনীতিকরা আছেন তাদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। অন্যান্য দেশ থেকে যে সমস্ত কূটনীতিকরা ভারতবর্ষে আসেন, আনুষ্ঠানিকভাবে সেই সমস্ত কূটনীতিকদের গ্রহণ করেন হচ্ছে রাষ্ট্রপতি। সব ধরনের আন্তর্জাতিক সন্ধি, চুক্তি রাষ্ট্রপতির নামেই সম্পাদিত হয়। এরপর হচ্ছে আইন সংক্রান্ত ক্ষমতা। আমরা সবাই জানি
যে আইন প্রণয়ন করা হচ্ছে আইন বিভাগের কাজ, অর্থাৎ পার্লামেন্টের কাজ। কিন্তু ভারতের রাষ্ট্রপতি কেন্দ্রীয় আইনসভা অর্থাৎ পার্লামেন্টের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে তিনি আইনসভা বা পার্লামেন্টের বিভিন্ন ক্ষেত্রে তিনি ভূমিকা পালন করে থাকেন। যেমন পার্লামেন্টের অধিবেশন কখন আহ্বান করা হবে, কখন স্থগিত রাখা হবে, এই ব্যাপারে রাষ্ট্রপতি সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। আবার পার্লামেন্টের যে কার্যকাল, সেই কার্যকাল শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দিতে পারেন এবং অর্থ বিল ছাড়া অন্যান্য বিল পাশের ব্যাপারে পার্লামেন্টের দুটি কক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হলে এই অচলাবস্থা অবসান ঘটানোর জন্য রাষ্ট্রপতি যৌথ অধিবেশন ডেকে সেই অচলাবস্থা দূর করার চেষ্টা করেন। আইনসভা বা পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় রাষ্ট্রপতি 12 জনকে মনোনীত করতে পারেন এবং আইনসভার বা পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় তিনি ইঙ্গ ভারতীয়দের মধ্য থেকে 2 জনকে মনোনীত করতে পারেন। আইনসভা বা পার্লামেন্টে যে সমস্ত বিল গৃহীত হয়েছে সেই সমস্ত বিলে রাষ্ট্রপতির সম্মতি অবশ্যই প্রয়োজন। রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো বিল আইনে পরিণত হয় না। আবার অর্থ বিল ছাড়া অন্য যে কোনো বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতির যেটা ক্ষমতা আছে সেটা হচ্ছে যে তিনি সেই বিল যদি পছন্দ না করেন তাহলে পরে তিনি সেই বিলটি পুনর্বিবেচনার জন্য সেটা পার্লামেন্টে ফেরত পাঠাতে পারেন। তবে এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে এটাই যে তিনি বিলটি পার্লামেন্টে ফেরত পাঠানোর পরে পার্লামেন্ট যদি সেই বিলটি বিবেচনা করে সংশোধন করে অথবা সংশোধন না করেই একই অবস্থায় আবার রাষ্ট্রপতির কাছে প্রেরণ করেন, সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি সেই বিলে সম্মতি দিতে বাধ্য। আরেকটা বিষয় যেটা আছে, রাজ্যের বিধানসভায় গৃহীত যে সমস্ত বিল রাজ্যপালের সম্মতির জন্য রাজ্যপালের কাছে পাঠানো হয়, সেই ক্ষেত্রে রাজ্যপাল বিলে সম্মতি না দিয়ে সেই বিলটি ওই অবস্থায় রাষ্ট্রপতির বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন। যদি পাঠান সেই বিলে রাষ্ট্রপতি সম্মতি জানাতেও পারেন, আবার নাও জানাতে পারেন। যখন পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকে সেই সময়ে জরুরি প্রয়োজনে যদি কোনো আইন প্রণয়ন করার দরকার হয় তাহলে রাষ্ট্রপতি পার্লামেন্টের অনুমোদন ছাড়াই জরুরি আইন জারি করতে পারেন, যেটাকে বলা হয় অধ্যাদেশ বা অর্ডিন্যান্স। তবে রাষ্ট্রপতির জারি করা এই অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি হওয়ার 6 সপ্তাহের মধ্যে পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত হতে হয়। যদি পার্লামেন্ট অনুমোদন না করে তাহলে রাষ্ট্রপতির দ্বারা ঘোষিত অধ্যাদেশ বা অর্ডিন্যান্স বাতিল বলে গণ্য হয়। বিচার সংক্রান্ত কাজ আমরা সবাই জানি, বিচার কার্য সম্পন্ন করা হচ্ছে বিচার বিভাগের কাজ। কিন্তু বিচার বিভাগের বিশেষ করে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করবার ক্ষেত্রে রাষ্ট্রপতির ভূমিকা আছে। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করে থাকেন এবং শুধু তাই না, সংসদের বা পার্লামেন্টের সুপারিশে এই বিচারকদের তিনি অপসারণও করতে পারেন। আবার ফৌজদারি মামলা বলতে খুন, জখম, রাহাজানি ইত্যাদি সংক্রান্ত যে মামলা সেগুলোকে বলা হয় হচ্ছে ফৌজদারি মামলা। এই ফৌজদারি মামলায় বিচার বিভাগ কোনো ব্যক্তিকে যদি দণ্ড দেয় বা শাস্তি দেয়, সেই দণ্ডপ্রাপ্ত ব্যক্তির দণ্ডাদেশ স্থগিত রাখতে কিংবা হ্রাস করতে অথবা দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন করার ব্যাপারেও রাষ্ট্রপতির ক্ষমতা আছে। রাষ্ট্রপতি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন করতে পারেন, আবার কখনো কখনো মৃত্যুদণ্ডটা রদ করে অন্য কোনো দণ্ডও দিতে পারেন। জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা। ভারতের রাষ্ট্রপতি 3 ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন। 1 নম্বর হচ্ছে জাতীয় জরুরি অবস্থা,
সংবিধানের 352 নম্বর ধারা অনুযায়ী। 2 নম্বর হচ্ছে রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা সংবিধানের 356 নম্বর ধারা অনুযায়ী। আর তৃতীয়ত হচ্ছে আর্থিক জরুরি অবস্থা সংবিধানের 360 নম্বর ধারা অনুযায়ী। জাতীয় জরুরি অবস্থা অনুযায়ী রাষ্ট্রপতি যদি মনে করেন যে যুদ্ধ, বহিরাক্রমণ বা আভ্যন্তরীণ সশস্ত্র বিদ্রোহের ফলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তাহলে তিনি সমগ্র দেশে বা দেশের যে কোনো অংশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এই ক্ষেত্রে দেশের যে সরকার আছে, মন্ত্রিসভা আছে, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী তিনি কাজ করতে বাধ্য থাকেন না। তিনি তার অধস্তন কর্মচারী অর্থাৎ আমলাদের মাধ্যমে শাসনকার্য পরিচালনা করে থাকেন। রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণার ক্ষেত্রে যেটা বলা আছে, কোনো রাজ্যের রাজ্যপালের প্রতিবেদন অনুযায়ী বা অন্য কোনো সূত্র থেকে পাওয়া সংবাদের ভিত্তিতে রাষ্ট্রপতি যদি মনে করেন যে ওই রাজ্যের শাসন ব্যবস্থা আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে না, তাহলে রাষ্ট্রপতি সেই রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা করে রাজ্যের শাসন ব্যবস্থার ভার নিজ হাতে তুলে নিতে পারেন। আর্থিক জরুরি অবস্থার ক্ষেত্রে যেটা বলা আছে যে রাষ্ট্রপতি যদি মনে করেন যে ভারত বা তার যে কোনো অংশের আর্থিক স্থায়িত্ব বা সুনাম বিপন্ন হয়েছে, তাহলে তিনি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হলে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলিকে আর্থিক ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারে। রাজ্যের আর্থিক অবস্থার উন্নতির জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ভাতা এবং অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সেগুলো হ্রাস করাতে পারেন বা কমিয়ে দিতে পারেন। অর্থ সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতি অর্থ সংক্রান্ত ক্ষমতাও ভোগ করেন। যেমন রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া কোনো অর্থ বিল লোকসভায় উত্থাপন করা যায় না। ঋণ সংক্রান্ত রাজস্ব প্রস্তাব বা সংশোধনী প্রস্তাব উত্থাপনের ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমতি প্রয়োজন। এছাড়া প্রত্যেক আর্থিক বছরের জন্য সরকারের আনুমানিক আয় ব্যয়ের বিবরণী বা বাজেট অর্থমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতি সংসদে উত্থাপন করেন। এছাড়াও আপাতকালীন ব্যয় নির্বাহের জন্য অর্থাৎ হঠাৎ করে কোনো ক্ষেত্রে ব্যয় করার প্রয়োজন হলো, সেক্ষেত্রে ভারতে যে আকস্মিক ব্যয় সংকুলান তহবিল আছে সেই তহবিল থেকে ব্যয় করার ব্যবস্থা আছে। এই যে তহবিল, আকস্মিক ব্যয় সংকুলান তহবিল, এই তহবিলের দায়িত্বে থাকেন হচ্ছে ভারতের রাষ্ট্রপতি স্বয়ং। এছাড়াও কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে রাজস্ব বণ্টনের জন্য প্রতি 5 বছর অন্তর একটি অর্থ কমিশন গঠন করার ক্ষমতাও রাষ্ট্রপতির আছে। অন্যান্য ক্ষমতা, যে ক্ষমতাগুলোর কথা উল্লেখ করা হলো, এই ক্ষমতাগুলোর বাইরেও ভারতের রাষ্ট্রপতি অন্যান্য কিছু ক্ষমতা ভোগ করে থাকেন। যেমন কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশনের সদস্য সংখ্যা ও সদস্যদের কার্যকাল, চাকরির শর্তাবলী নির্ধারণ, কেন্দ্রীয় সরকার এবং সংসদের সচিবালয়ের কর্মীদের নিয়োগ, চাকরির শর্তাবলী নির্ধারণ, জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ও দিল্লির মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার নিয়োগ, তপশিলি অঞ্চল ও তপশিলি উপজাতি এবং আসামের তপশিলি অঞ্চলগুলির প্রশাসনিক কাজকর্ম পরিচালনা, সুপ্রিম কোর্টের আদেশ বলবৎ করার জন্য নিয়মাবলী তৈরি করা ইত্যাদি কাজ রাষ্ট্রপতিকে করতে হয়। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী সংক্রান্ত আলোচনা এখানেই শেষ হলো। ছাত্রছাত্রীদের অবগতির জন্য জানাচ্ছি যে রাষ্ট্রবিজ্ঞানের উপর অন্যান্য যে টপিকের উপর বিভিন্ন ভিডিও আমার আছে। তোমরা যদি এই ভিডিওগুলো দেখতে চাও তাহলে ইউটিউবে গিয়ে রমেশ দাস পলিটিক্যাল সায়েন্স টিচার এটা ইংরেজিতে লিখে অথবা বাংলায় রমেশ দাস রাষ্ট্রবিজ্ঞান